হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের বলছিলাম না বিয়ে বাড়িতে যাবো, এই যে রেডি হয়ে নিলাম। সন্ধ্যে তখন 7টা বাজে, আর দুজনেই প্রায় রেডি। আমার তখন কানের দুলটা পড়া বাকি ছিল, তার আগে একটু ভিডিও তুলে নিচ্ছিলাম। আর দেখো, দুজনে কিন্তু কোনো প্ল্যান ছাড়াই সেম সেম ড্রেস পরে নিয়েছি, মানে কালারটা কিন্তু পুরো ম্যাচ হয়ে গেছে। এটা বেশ ভালোই লাগছিলো। আর বিয়েবাড়িতে একদম মেকআপ ছাড়া এই প্রথমবার চলে গেলাম। কোনো দিন কিন্তু এমন হয়নি যে মুখে কিছুই দিইনি, আর সেই দিন একদম মুখে কিচ্ছু একটা ক্রিমও মাখিনি। শুধু একটু কাজল আইলাইনার না দিলেই নয়, আর একটু লিপস্টিক, এছাড়া আর কিছুই করলাম না। মা থাকলে তাও একটু সাজগোজ হতো, কিন্তু ছোট বাচ্চা নিয়ে ওকে রাখতে হবে বলে আর ওকে নিয়ে মানে সম্ভব হয়ে ওঠেনি যে একটু সুন্দর করে সাজবো। তারপরে বিয়েবাড়িতে গিয়েও আর কি আর আনন্দ করবো বলো? বাচ্চাকে সারাক্ষণ যদি কোলে নিয়ে আমি দাঁড়িয়েই থাকি, তাহলে আর আনন্দ কি করা যায় বলো? মা থাকলে কিন্তু সবটা সম্ভব হতো। আর মা ছাড়া যেন চারিদিকে বাচ্চা নিয়ে আমি যেন খুবই একটা অসহায় হয়ে পড়ি। আর এই দেখো, বিয়েবাড়ি চলে আসলাম, আর এই যে নতুন বর আর বউ, সবাইকে দেখিয়ে দিলাম নতুন বউকে। এবার চলো বিয়েবাড়ির ভেতরে গিয়েও কিন্তু বউয়ের সাথে দেখা করিয়ে দেবো। আর সেই দিন না আমার একদমই কিচ্ছু ভালো লাগছিল না, এত গরম পড়েছে কি বলবো। বিয়েবাড়িতে গিয়ে ভেতরে তো আরও গ্যাঞ্জামে আমার আরশিয়া একদম থাকতে চাইছিল না। আর আরশিয়ার শরীরটা যদি ঠিকঠাক থাকতো, ও কিন্তু বিয়েবাড়ি ভীষণভাবে এনজয় করতো, কিন্তু শরীরটা খারাপ থাকার কারণে একদম আনন্দই করতে পারলো না। তাও খাওয়া দাওয়ার পর একটু আনন্দ করেছিল বাচ্চাদের সাথে, তখন বিয়েবাড়ি প্রায় ফাঁকা হয়ে গেছিলো। তারপরে এই দেখো, ভেতরে এসে দেখছি যে ভীষণ ভিড়। আর এই যেখানে স্টল বসেছে, ফুচকা, কফি আর তোমার পকোড়া ছিল, সাথে মিষ্টিও ছিল। এটা বেশ ভালোই লাগছিলো, কিন্তু আমার কিছুই খাওয়া হয়নি। শুধু 1 প্লেট পকোড়া ছাড়া আমি আর কিচ্ছু খাইনি সেই দিন। আর ওই যে আমার যা দেখো স্টেজে উঠে বসে আছে, আর আমার ননদের মেয়ে, আর ওই যে নতুন বউ। নতুন বউকে দূর থেকে তোমরা একটু ভালো করে দেখে নাও। আর এই দেখো, আরশিয়া ওর বাবার কোলে তখন ঘুরছিল, আর ওর বাবা চাইছিল একটু বন্ধুদের সাথে ঘোরাফেরা করতে, কিন্তু আমি কি করব বলো? বাচ্চাকে যদি আমি একাই সারাক্ষণ রাখি, আমি কি ওকে নিয়ে একা একা খেতে পারবো বলো তো? এর জন্য ওর বাবাকে আমি একটু ডেকে নিয়েছিলাম, বলে ওর বাবা একটু রেগেও গেছিলো আমার উপরে। তারপরে এই দেখো, নতুন বউকে সামনে থেকে একদম দেখিয়ে নিলাম। এইবার আমরা একটু ছবি তুলে নিচ্ছি, আরশিয়া, আমি। আর আরশিয়ার মুখটা দেখে বুঝতেই পারছো তো বাচ্চাটা কতটা মানে শরীরটা অসুস্থ বলে একদম হাসি খুশি সব বন্ধ হয়ে গেছে। আর দেখো, আমরা একটু ভিডিও তুলে নেব। আর আমার মুখটা দেখেছো তো, সবার থেকে কালো দেখাচ্ছে, কারণ আমি একদম সাজতেই পারলাম না। এটা হলো শিউলি, আমার ছোট যা হয় সম্পর্কে। আর বিয়ের আগে থেকে ওর সঙ্গে আমার মানে পরিচয় ছিল, একটা ভালো একটা সম্পর্ক রয়েছে। আর ও হলো যেই বাড়িতে বিয়েতে এসছি, এই বাড়ির ছোটো বৌমা। আর হচ্ছে গিয়ে তোমার ওর সাথে আমার একটু ভালো সম্পর্ক। আমি যখন এখানে আসি, আমি ওর সাথে একটু ঘোরাফেরা করি, এখানে সেখানে একটু ঘুরতে টুরতে যাই বলে এটা নিয়ে কিন্তু অনেকেরই পিছন চলে যায়। অনেকেই সহ্য করতে পারে না আমাদের এই ভালো সম্পর্কটা, ভাবে কি আমরা দুজন হয়তো কিছু যুক্তি করি। কী আর বলবো বলো, অশিক্ষিত মানুষের তো অশিক্ষিত চিন্তাভাবনাই হবে, এটাই স্বাভাবিক। তার জন্য আর ওসব কথা পাত্তা না দিয়ে আমরা দুজন কিন্তু ভালো সম্পর্ক বজায় রাখবো। যতদিন অবধি আমাদের মধ্যে কিছু না হচ্ছে, ততদিন আমরা একে অপরের সাথে অবশ্যই ভালো সম্পর্ক মেনটেন করব, এতে যে যাই বলুক না কেন। তারপরে আমি চলে আসলাম একটু স্টলের দিকে। এই দেখো, এখান থেকে আমি একটু 1 প্লেট পকোড়া তুলে নিলাম। আর পকোড়া ছিল এখানে, তারপর ফ্রেঞ্চ ফ্রাই ছিল, আর হচ্ছে তোমার একটা করে মিষ্টি ছিল। এইখানের কিন্তু এই সিস্টেমটা আমার বেশ ভালো লাগে। দেখো কত সুন্দর করে একটা প্লেট সাজিয়ে গুছিয়ে দিয়েছে। তারপরে আমি একটা খেলাম, আরশিয়াকে একটা পকোড়া দিলাম। আরশিয়া তো খায়নি, ওর শরীরটা খারাপ ছিল বলে, নয় তো পকোড়া খেতে কিন্তু মেয়েটা বেশ ভালোবাসে। আর এই দেখো কি সুন্দর ওদের পুকুরের মধ্যে একটা ফোয়ারা লাগিয়েছে, কি সুন্দর লাগছিল দেখতে। আর আমি বললাম না আরশিয়া কান্না করছিল বলে, এই যে আমি সাইডে এসে দাঁড়িয়ে আছি। আর শিউলিও আরশিয়ার কাছে এসেছিলো। আরশিয়ার শরীরটা খারাপ বলে শিউলি বারবার আসছিল যে তুই একা একা আরশিয়াকে রাখছিস, দে আমার কাছে একটু দে। কিন্তু আরশিয়া তো কিছুতেই যেতে চাইছিল না। আর এই দিকে হচ্ছে কি তোমার কন্যাযাত্রী চলে আসছে। আর এই যে কন্যাযাত্রীদের অভ্যর্থনা জানানোর জন্য শ্রীলেখা আর বড় বৌদি মানে এখানে দাঁড়িয়ে আছে, সবাইকে একটা করে গোলাপ আর চন্দনের ফোঁটা দিয়ে সবাইকে ওয়েলকাম জানিয়ে নিচ্ছে। আর ওটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে, এই যে শ্রীলেখা। সবাইকে সেই দিন কিন্তু খুব সুন্দর লাগছিল, সবাই খুব সুন্দর করে সেজেছিল, দারুণ লাগছিল সবাইকে দেখতে। আমি কিন্তু অ্যাকচুয়ালি ওয়েলকাম দেখার জন্য ওখানে যাইনি, আমি ওখানে দাঁড়িয়েছিলাম হচ্ছে খাওয়ার প্যান্ডেলটা কখন ফাঁকা হবে আর আমি খেতে বসে যাব, তার জন্য ওখানে আমি দাঁড়িয়েছিলাম। তারপরে যেই প্যান্ডেল খালি হলো আর আমি যে খেতে বসে পড়লাম, আমিও বসেছি। আমি আরশিয়ার বাবাকেও ডেকে নিলাম, কারণ আমি আরশিয়াকে তো একা ধরে খেতে পারবো না, কারণ আরশিয়া যা দুষ্টুমি করে, প্লেটকে উল্টে দেবে। দেখো এই যে প্লেটের কাগজ ফাগজ সব ছিঁড়ে নিয়ে নিয়েছে মেয়েটা। আর সেদিন আমি আরশিয়াকে একটুও সাজাইনি, একদম সিম্পল একটা জামা পরেই নিয়ে চলে এসেছি। এমনি অন্য সময় আমি ওকে এর থেকে বেশি সাজুগুজু করিয়ে রাখি, কিন্তু সেই দিন আমি একদম সিম্পল রেখে দিচ্ছি। চলো তোমাদের সাথে একটু খাওয়ার মেনু শেয়ার করে নিই। প্রথমেই পাতে দিয়ে দিল স্যালাড, আর স্যালাড পাওয়ার সাথে সাথে আরশিয়া তো বাবার প্লেট থেকে একটা শসা তুলেই নিল। খাওয়ার বেলাতে নেই, কিন্তু নেওয়ার বেলাতে তো উনি আছে এক্সপার্ট। সেই দিন তো এমন করেছে, নিজের জামাও নষ্ট করেছে, সাথে বাবার সুন্দর পাঞ্জাবিটাও নষ্ট করে দিয়েছে। আর এখানে প্রথমেই দিয়ে দিল একটা মানে ভেজ কাটলেট, আর সাথে দিয়ে দিয়েছিল তোমার কাসুন্দি। আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল।
প্রথমে ওটা খেয়ে নিলাম, খেতে খেতে এবার চলে আসবে ফ্রাইড রাইস। আর সেই দিনের ক্যাটারার কিন্তু ভীষণ ফাস্ট ছিল, একটা না খেতে খেতেই আরেকটা দিয়ে দিচ্ছিলো পাতের মধ্যে। আর এটা আমার কাছে খুবই একটা বিরক্তিকর ব্যাপার লাগছিল, যে আগে খেতে তো দে মানুষকে, তারপর তো খাবে, একটা একটা করে খাওয়ার সময় দে। আমি কিন্তু ভীষণ তাড়াতাড়ি খেতে পারি, মানে 5 মিনিটে আমার খাওয়া দাওয়া হয়ে যায়। ভেজ কাটলেট খাওয়া না হতে পাতে পড়ে গেল ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইসের সাথে দিয়ে দিয়েছিল হচ্ছে কি চিলি চিকেন। এবার ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা আমি একটুখানি বেশ ভালো করেই খেয়ে নেব। আর এইখানে কিন্তু প্রথমে ফ্রাইড রাইস দিয়ে দেয়, আমাদের ওখানে যেমন মানে খাওয়ার মাঝখানে দেয়, আর এখানে শুরুতেই ফ্রাইড রাইস দিয়ে স্টার্টিং হয়। যাই হোক, যেখানকার যেরকম খাওয়া দাওয়া সেইখানের সাথে সেইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। নতুন জায়গার নতুন নতুন নিয়মকানুন কিন্তু বেশ ভালোই লাগে, আমি বেশ এনজয় করি। এক এক জায়গায় এক এক রকম নিয়মকানুন। এই দেখো, আমাকে দেওয়ার সাথে সাথে তো আমি গপ গপ করে একদম খাওয়া শুরু করে দিলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ সন্ধ্যা থেকে কিন্তু কিচ্ছু টিফিন হয়নি। তারপরে আমার আরশিয়াও তখন হচ্ছে ভেজ কাটলেট খাওয়া নিয়ে ব্যস্ত রয়েছে বাবার পাতে থেকে। আর ওর বাবা তো একটু রাগ করেই হয়তো একদম চুপচাপ বসে আছে, মেয়ের উৎপাত একদম সহ্য হচ্ছে না। তারপর পাতে পড়ে গেল তোমার সাদা ভাত, সাদা ভাতের সাথে ছিল হচ্ছে তোমার ভেজ ডাল। আর ডাল নেবো বলে আমি পাতের মাঝখানটা একদম সুন্দর করে একটু গর্ত মানে পুকুর বানিয়ে নিলাম। আর পুকুর বানানোর পরে হচ্ছে গিয়ে সেইখানে দিয়ে দিয়েছিল তোমার ভেজ ডাল। আর ভেজ ডালের সাথে পড়ে গেছিলো তোমার হচ্ছে দই পটল। আর আমি ওই যে তোমার ঝুড়ো আলু ভাজাও ছিল, সেটা তোমাদের একদম বলতে ভুলে গেলাম। আমি ডালের সাথে একটু ঝুড়ো আলু ভাজা মাখিয়ে মুখের মধ্যে গপাত করে ভরে নিলাম। আর সেটা খেতে খেতে এবার দেখো দিয়ে দিল হচ্ছে তোমার দই পটল। মানুষ বিয়েবাড়িতে কেন যায় জানি না, কিন্তু আমার আসল উদ্দেশ্য সবসময় খাওয়াটাই থাকে। আর সাজগোজ তো অবশ্যই রয়েছে, সাথে খাওয়াটাও থাকে। আর এইখানে পড়ে গেল তোমার গলদা চিংড়ি। দুটো চিংড়ি নিয়ে বসে পড়লাম, দুটো করেই চিংড়ি দিচ্ছিলো, তারপরে যদি আরও তোমার প্রয়োজন হয় অবশ্যই দিচ্ছিল। তবে দুটো খাওয়ার পর আর একদমই আর ইচ্ছে করছিল না। তারপরে এই দেখো, এখানে দেখেছো চিংড়িটা না খাওয়া হতেই চিকেনটা দিয়ে দিয়েছে। কী বলবো বলো তো, ডাল ভাতই খাওয়া শেষ হয়নি তার আগেই চিকেন দিয়ে দিচ্ছে। বললাম ওদেরকে যে একটু আস্তে ধীরে দাও, সাথে সাথে কি চিকেন দিয়ে দিচ্ছ, একটু আস্তে করে খাই। যাই হোক, চিকেন পাতে নিয়ে আমি এই যে চিংড়িটা খাচ্ছি, আর কাঠির মধ্যে এমনভাবে আটকে গেছিলো যে টানতেই পারছিলাম না। তারপরে দেখো, এখনও চিকেন খাইনি, সাথে সাথে দিয়ে দিচ্ছে চাটনি। আর আমার প্লেটটা এত নোংরা হয়ে গেছে, তোমরা কিন্তু একদম ঘৃণা পেও না। তারপরে দিয়ে দিয়েছিল তোমার পাঁপড়, সাথে দিয়েছিল পায়েস। আর এখানে কিন্তু শুভ অনুষ্ঠানে সব কিছুতেই পায়েস রান্না হবেই হবে। আর এটা বেশ ভালোই লাগে, যারা পায়েস খেতে পছন্দ করে তাদের তো খুবই ভালো লাগবে। আর আমি পায়েস খেতে খুব একটা পছন্দ করি না, আমি আরশিয়ার জন্য নিয়েছিলাম, কিন্তু আরশিয়া খায়নি। তারপরে দিয়ে দিয়েছিল তোমার আইসক্রিম। এই দেখো, আমার পণ্ডিত আইসক্রিম খেয়েছে কত সুন্দর করে, দেখেছো তো? কিছুই খায়নি, তবে আইসক্রিমটা একটু খেয়েছিল। আইসক্রিম খেতে কিন্তু বেশ পছন্দ করে, আইসক্রিম ফুটি এই জাতীয় খাবারগুলোর খুব পছন্দের, কিন্তু আমি তো ওকে এই জাতীয় খাবার একদমই দিই না। তাই কোথাও যখন একবার পেয়ে যায়, ও একদমই এটা হাতছাড়া করতে চায় না। এই দেখো, শ্রেয়া চলে এসেছে আরশিয়ার থেকে আইসক্রিম খাবে বলে। শ্রেয়ার তখনও খাওয়া হয়নি, আমরা আগে দিয়ে খেয়ে নিয়েছিলাম। এইবার আর শ্রেয়ারা আমার জায়গাটাতে শ্রেয়া বসবো হচ্ছে খাওয়ার জন্য। আর আরশিয়া যেন নিচ থেকে কী একটা কুড়াচ্ছে, আর ওর পিছনে জামার হুকটা খুলে গেছে, আর ওর বাবা হচ্ছে ওর জামার হুকটা লাগিয়ে দিচ্ছে। ওর বাবার পাঞ্জাবিটা এমনভাবে বাচ্চাটা নষ্ট করে দিচ্ছে, ওর বাবা তো সত্যিই খুব রেগে গেছিলো সেই দিন। তারপর খাওয়া দাওয়ার পরে যেহেতু একবারও ভেতরে যাওয়া হয়নি, তাই একটু বসে নিলাম। বললাম বাড়িতে গিয়ে আর কী হবে, আরশিয়া যেহেতু একটু খেলাধুলা করছে, চলো একটু বসেই থাকি। আর এই হলো আমার নীতিকা মামনি। আর নীতিকাকে এত সুন্দর লাগছিলো, একটা ছোট্ট ডল লাগছিলো, পুরো জামাটা এত সুন্দর ওকে মানিয়েছে, দারুণ 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 লাগছিলো, আমার কিউটি পরি একটা। আর এ দেখো, আরশিয়া ছোটাছুটি করছে এইবার অনেকক্ষণ পরে। তারপরে ওর পিসামশাই এসেছিলো, ওকে একটু কোলে নিয়েছিল। আর এখানে ও চেনে না কিন্তু বাচ্চাগুলোকে, ওদের সঙ্গে গিয়েও খেলা করছে। এই ছিল আমার বিয়েবাড়ির ছোট্ট ব্লগ। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দিও। আর আরও অনেক সুন্দর সুন্দর নতুন ব্লগ আসতে চলেছে, তার জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।